This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত বাজে ৮টা, মানে সময় ঠোঁট কাটার। জীবনটাই তো আমাদের লড়াই, তাই না? লড়াই লড়াই লড়াই। এই দেখুন না, সকালে নিজের মতো করে কাজে বেরোলেন, বেরিয়েই কর্মক্ষেত্রে গিয়ে বাঘের সঙ্গে লড়লেন, তারপর এখন জমের সঙ্গে লড়ছেন, কেউ ছায়ার সঙ্গে লড়ছেন। একে একে এই লড়াইয়ের কাহিনী আজ ঠোঁট কাটা বলবে। তবে শুরুতেই সেটা দেখাতে চাই যা আপনি বহুবার দেখে ফেলেছেন সারাদিন ধরে, তবুও যতবার দেখছি ততবার পিলে চমকাচ্ছে। তাই আজও শুরুতে ওই পিলে চমকানো ছবি দেখানোর লোভ সামলাতে পারছি না। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উঠছিলাম। বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে। ওকে মেরে দিত ওই বয়স্ক লোকটাকে। এরা ৫-৬ জন মিলে গিয়েছিল, গিয়ে বাঁচাতে গিয়ে এর আঘাতটা লেগে যায়। বন্যপ্রাণীর মুভমেন্ট তো বোঝা যাবে না কি করবে না করবে। আমাদের যারা স্টাফরা ছিলেন তারা গিয়ে ব্যারিকেড করে তারপরে এই ঘটনা ঘটে। প্রচুর আতঙ্কে থাকি, রাত্রে তো বেরোতে পারি না, ভয়ে বাড়ির মধ্যে থাকি। এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো। বন দফতরের কর্মীর গোটা মাথাটা বাঘের হাঁয়ের ভিতর। এ ছবি দেখে ভোলার নয়, ঘুমের মধ্যে দুঃস্বপ্নেও আসতে পারে। আর ওই ব্যক্তি অত্যন্ত গুরুতরভাবে জখম। এখন রয়্যাল বেঙ্গলের মুখ থেকে বেরিয়ে জমের সঙ্গে লড়াই করছেন SSKM হাসপাতালে। খোঁজ রাখছি, আপডেট দেব আপনাদের। আর এক রকম লড়াই এবার দেখাবো, যা ঠিক বাঘের সঙ্গে লড়াইয়ের মতো চোখে দেখা যায় না, পিলে চমকায় না, কিন্তু অনুভব করা যায়, খুব স্ট্রংলি অনুভব করা যায় প্রতি মুহূর্তে। এখন যেন তারও প্রকট হয়েছে। ঠোঁট কাটার কি মনে হয় জানেন? হিসেব কষে কষে প্রকট করা হচ্ছে। কি বলছি তাহলে খুলে বলি। ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। কবি সুকুমার রায় কবে লিখেছেন। আর এই ছায়াবাজির সঙ্গে কুস্তির কথা আমি বলছি না। রাজনীতি এখানে যুদ্ধং দেহি, ছায়ার সঙ্গে যুদ্ধ চলছে। ছায়া যুদ্ধ রাজনীতির। দেখুন, এই রাজনীতির ছায়াযুদ্ধ ঠিক যুদ্ধ নয়, আবার যুদ্ধ বটে। সবটাই চুপচাপ পারসেপশন তৈরি করে একটা ছায়া যুদ্ধ। এই যেমন আজও মুখ্যমন্ত্রী বললেন বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে, বিধায়কদের সঙ্গে বৈঠকে কি বললেন? সংগঠনে আমি শেষ কথা বলবো, দলের কথা চেয়ারপারসন বলবেন। আচ্ছা, এর মধ্যে নতুন কি আছে? মমতা ব্যানার্জি তো ঘন ঘন কথা বলে যাচ্ছেন, আমি শেষ কথা, আমি দেখব দলটাকে আরো 10 বছর অন্তত। মাস কয়েকের মধ্যে কতবার বলেছে বলুন? এর মধ্যে নতুন কিছু নেই, কিন্তু ঠোঁট কাটা তো। তাই নতুন গন্ধ সব সময় মাথায় আসে, নাকে আসে। মমতা ব্যানার্জিকে ঘন ঘন এ কথা বলতে হচ্ছে কেন? তিনি দলের সুপ্রিমো, দলটা তৈরি করেছেন, তিনি শেষ কথা হবেন, এটাই তো স্বাভাবিক। বলতে যখন হচ্ছে, তার মানে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। দেখুন, একের পরের সংখ্যাটাই কি? 2। তাহলে রাজনীতির নিয়মে 2 নম্বরই আগামীর 1 নম্বর, মানে অবভিয়াস চয়েস। দলের টপ টু বটম সকলেই সে কথা জানেন। তবু
মুখ্যমন্ত্রী এই মন্তব্য করে দলের নাম্বার 2কেই বার্তা দিতে চাইলেন কি? বার্তা তো আরো দিলেন, বলতে পারেন ধরে ধরে ভুল ধরালেন। বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের বৈঠকে বেপরোয়া এবং বেলাগাম মন্তব্য করা সিনিয়র নেতাদের কার্যত একহাত নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এই প্রশ্নের উত্তর ওদের বাড়িতে কি হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর কার কার কাছ থেকে নিতে পারেন? মদন মিত্রর কাছ থেকে নিতে পারেন। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। 2 হুমায়ুন কবিরের কাছ থেকে নিতে পারেন, একটা ডেবরার হুমায়ুন কবির আর একটা ভরতপুরের হুমায়ুন কবির। পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল, সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল, তারপরেও জয় তাদের হয়েছে, এমএলএর কোনো কথা খাটেনি। আরেকটা আপনার এই বলাগড়ের যে এমএলএটা মাঝে মাঝে কান্নাকাটি করে, মনোরঞ্জন ব্যাপারী, এর কাছ থেকে নিতে পারে। বলাগড়ে এখনো পর্যন্ত আমাকে বিজেপির মুখোমুখি হতে হয়নি, সিপিএমের মুখোমুখি হতে হয়নি। আমাকে যা কিছু বাধা সামনে পড়তে হচ্ছে সেটা সব তৃণমূলের মধ্যেকারই এক দল তৈরি করছে। মনোরঞ্জন ব্যাপারী, এর কাছ থেকে নিতে পারে। আই এম আনফিট। আনফিট 2020 ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। 21-এর ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছেন, তারপর বিরোধী দলনেতা হলেন। আনফিট কথাটা বলে খোঁচা দিলেন তো কাকে? হি ইজ নট মাই কাউন্টার পার্ট। এটা নাবালক, আমি 88 সালে কলেজের সিআর, ও 11 সালে আমরা খেটে খুঁটে করে দেওয়ার পরে প্লেনে নেমেছে 21শে জুলাই ব্রিগেডে। ওর পিসিকে আমি হারিয়েছি। তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে, ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসেনি। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। আগে তৃণমূলের দুটো গোষ্ঠী ছিল, 11-র আগে একটাই তৃণমূল ছিল, 11-র পরে নতুন একটা তৃণমূল হলো, নব্য তৃণমূল। তার নাম হচ্ছে লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। শুভেন্দুবাবু তিনি তৃণমূলের সমস্ত রকম সম্মান ছিল তার, ক্ষমতা ছিল তার, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন। এখন উনি কখন কি বলছেন, কাকে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি। দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছায়াযুদ্ধ চলতো শুভেন্দু অধিকারী, আর এখন নাকি ঠিক একই সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই নাকি বারংবার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি দলের শেষ কথা। বুঝলেন ছায়াযুদ্ধটা কি? একটা বিষয় লক্ষ্য করেছেন, তৃণমূল সুপ্রিমো যেন কোথাও একটা বারবার ঠাড়ে ঠোরে, কখনো অনেকটা সোজাসুজি বার্তা দিচ্ছেন, ছায়াযুদ্ধে আছেন। আবার বিরোধী দলনেতা, তার তো ঘোষিত শত্রুর নাম, রাজনৈতিক শত্রু, আপনারা জানেন, একটু আগেই শোনালাম কতবার কত রকম ভাবে বলেছেন, সেটাও তো ছায়াযুদ্ধ, তাই তো দল ছাড়া। তার মানে দুজনেই ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু ছায়াটা কি একই? আপনার কি মনে হয়? আর এই ছায়া যুদ্ধের আড়ালে অঙ্কটা কি? খুব কঠিন কোন অঙ্ক? কঠিন কোথায়? অবভিয়াস চয়েস। দেখুন না, 1-এর পর 2, রাজনীতির সেই নিয়মে 2 নম্বরই আগামীর 1 নম্বর। সেই বার্তা আমরা শুনেছিলাম তো। তারপর আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড, একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? এটা
দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। 16 এপ্রিল 2024 TV9 বাংলার মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নতুন যৌবনের দূত অভিষেক ব্যানার্জি, তিনি যে নাম্বার 2 সে কথাও বুঝিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই। সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? লোকসভা ভোটে বিরাট জয়, তারপর উপনির্বাচনেও সবুজ আবির উড়েছে। ততদিনে দলের ভরকেন্দ্র নিয়েও জোর আলোচনা চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটও ধরেছেন দলের কেউ কেউ। এই সময় এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাখা হলো উত্তরসূরি প্রসঙ্গ। গত বছরের শেষে ডিসেম্বরে তৃণমূল নেত্রী বললেন, উত্তরসূরির দল ঠিক করবে, দল যৌথ পরিবার, তারা ঠিক করবে। দল তো কারো একার নয়, আমি একাও কেউ নই, আমার সঙ্গে অনেক সঙ্গী সাথী আছে। আমি যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয় হয়। আমি নয়, আমরা কথাটায় বিশ্বাস করি। আমাদের দলে যারা আছে তারা ঠিক করবে। এপ্রিল থেকে ডিসেম্বর 8 মাসের তফাৎ, কিন্তু ডিসেম্বরের সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জির নাম নিলেন না মুখ্যমন্ত্রী, খুব তাৎপর্যপূর্ণ। এবার আবার ফেব্রুয়ারি, বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক। আরও একবার তিনি যে দলের শেষ কথা যে বলবেন তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইঙ্গিতকেও স্পষ্ট করেছেন, সেই বার্তাকেও স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো বিধায়কদের নিয়ে ডাকা এই গুরুত্বপূর্ণ বৈঠকে। দলের বিধায়কদের বৈঠকে মমতা ব্যানার্জি বললেন, সংগঠনে আমি শেষ কথা বলবো, দলের কথা চেয়ারপারসন বলবেন। বার্তাটা কাকে দিলেন? বিধায়করা দেওয়াল লিখন পড়তে পারলেন তো? দেখুন, যখন সর্বোচ্চ চেয়ারে বসে থাকা ব্যক্তি বারবার তার নিচের তলার সবাইকে মনে করাচ্ছেন আমি শেষ কথা, আমি যা করার করব, আমি সিদ্ধান্ত নেব, তার মানে নিচের তলার সব মানুষের মধ্যে সেই কনফিডেন্সের অভাব আছে কি কোথাও? তাই বারবার বারবার তাদের মগজে ঢোকানো হচ্ছে আর কেউ নয়, আমি শেষ কথা বলবো। এই আর কেউটা কে? তাহলে একটা বড় সময় ধরে আর কেউ ঢুকে পড়েছিলেন তার টেরিটরিতে, তাই বারবার তাকে বলতে হচ্ছে। দেখুন তো, ওনার মতো নেত্রীকে দলে বারবার এই কথাটা বলতে হবে যাতে ভাইপোর কাছে কেউ না যায়। মেসেজ ক্লিয়ার, প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। একটা কথা বলি যে আপনি বলছেন এই প্যাকওয়ালাদের আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মেসেজ ক্লিয়ার, প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে, সে তো বেঈমান। আপনি কি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন? কারণ আইপ্যাককে এনে নতুন রাজনৈতিক সমীকরণটি তো 2021-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। দেখুন, আমি বলেছি, আমার যা বলার আমি বলেছি। মদন মিত্র সেদিন কি একটু বেড়ে খেলেছিলেন? মুখে মুখ্যমন্ত্রীর স্তুতি, নিশানায় ভোট কুশলী সংস্থা। ঘুরে ফিরে তো প্রশ্নটা করেই ফেললো আমার সহকর্মী সৌরভ। অভিষেককে বলতে চাইছেন ভোট কুশলী সংস্থা ক্যামাক স্ট্রিট থেকে নিয়ন্ত্রিত হয়। ক্যামাক স্ট্রিটের দফতর কার দফতর? এ কথা সবাই জানেন। 21-এর ভোটে খেলা নাকি ঘুরেছিল ভোট কুশলী সংস্থার কৌশলেই। অনেক বিশেষজ্ঞই মনে করেন স্রেফ স্ট্র্যাটেজির জোরে। এই তো 24-এর লোকসভা ভোটে বিপুল জয়ের পরও মুখ্যমন্ত্রীর মুখে ছিল ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। দেখুন, আমি থ্যাংক করছি, I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India,
my workers and the entire team of IPAC team in West Bengal once they will feel good. ভোট কৌশলে বাজিমাত তৃণমূলের। 24-এর লোকসভা ভোটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভোট কুশলী সংস্থার নাম। 19-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই ভোট কুশলী সংস্থার হাত ধরেই জয় 21-এ। তারপর 24-এর বিপুল জয়ের পরও সাবধানী বঙ্গের শাসক, সে পথে হেঁটেই সংগঠনের রদবদল। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে রদবদলের নেপথ্যেও কি আইপ্যাক? গত ডিসেম্বরে বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে বললেন, ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেব। সেদিন মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে অভিষেক ব্যানার্জির আনা ভোট কুশলী সংস্থা আইপ্যাক। তাহলে সেদিন দলের সেকেন্ড ইন কমান্ডের তৈরি করা দলীয় অনুশাসনকেই কি নস্যাৎ করলেন দলের সুপ্রিমো? মাস দুয়েকের মাথায় সেই সুরই এবার মদন মিত্রের গলায়। তা আজকে আপনারা এই কথা বলছেন 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির, বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন, তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। দেখুন, মদন মিত্র যেদিন এসব বলেছেন তার পরদিন দুটো ভাষায়, বাংলা ইংরেজিতে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন সুব্রত বক্সিকে। সকলেই মনে করেছেন তাহলে বুঝি মদন মিত্র বেড়ে খেলেছেন। আজ মদন মিত্রকে এই বৈঠকে, বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা ব্যানার্জি ধমকেছিল, কিন্তু এই তথ্যটা ঠটকাটাই আপনাদের সামনে এনেছিল যে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মদন মিত্রকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে উঠতে। তিনি কালীঘাট পর্যন্ত গিয়েছিলেন একই গাড়িতে। বইমেলা উদ্বোধনের শেষে মুখ্যমন্ত্রী বহু বছর পর এন্ট্রি দিলেন তার গাড়িতে মদন মিত্রকে। এটা কিসের ইঙ্গিত? সেদিনও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত ছিলেন মদন মিত্র। তিনি একসময় মন্ত্রী, জেল খেটেছেন, কিন্তু জেল থেকে বেরোনোর পর মন্ত্রিত্ব আর মেলেনি। আড়ালে আবডালে আক্ষেপ রয়েছে, সেটা প্রকাশও করেছেন কামারহাটির বিধায়ক। সেই মদন মিত্রকে নিয়েই গাড়িতে করে কালীঘাটে ফিরলেন মুখ্যমন্ত্রী। কবে? 28 জানুয়ারি। দলে নম্বর বাড়ল মদন মিত্রের। 28 জানুয়ারি মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠলেন আর 1-2 তারিখ বোমা ফেললেন, তারপর ক্ষমা চেয়ে নিলেন। আজ আবার ধমক খেলেন। কি বুঝলেন? রাজনীতি মোটেই সোজা জিনিস নয়, তাই না? মদন বাবুর মুখে প্যাক ফ্যাক। ধমক খেলেন মদন মিত্র আজ ওই প্যাক ফ্যাক নিয়ে প্যাক প্যাক করার জন্য। কিন্তু মদন মিত্র যেদিকে আঙুল তুললেন ওই প্যাকের দিকে, ঠারে ঠোরে মমতা ব্যানার্জির অবস্থানও কি তাই নয়? মদন মিত্র ক্ষমা চেয়েছেন, ধমকও খেয়েছেন, তবু মমতা ব্যানার্জি যা বলছেন তিনি শেষ কথা। মদন মিত্র কি সেদিন সে কথাই বলেননি? মমতা ব্যানার্জি বড়, অভিষেক ছোট। আজ অবশ্য মুখ্যমন্ত্রী বলেছেন বারে বারে ক্ষমা চাইলে কি আর ক্ষমা করা যায়? সামনে মদন মিত্র, কিন্তু বার্তাটা কাকে? মদন বাবুর মুখে প্যাক প্যাক, পরক্ষণেই মুখ্যমন্ত্রীর গুণগান। তারপর মুখ্যমন্ত্রীর এ কথা মদন বাবুকে শুনতে হলো কেন? বেফাঁস মন্তব্যের মধ্যে দিয়ে দলকে যারা অস্বস্তিতে ফেলেছেন তাদেরকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন। প্রায় 200-250 উপর সিট অভিষেক কভার করেছিল। ফলে অভিষেকের একটা স্বাভাবিক অভিষেক বাংলার মানুষ করছে। আজ হঠাৎ কি হলো, অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, যে যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে আমাদের দলের হাতে রয়েছে। আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে, ঠিক সময় তিনি যোগ্য উত্তরসূরি খুঁজে দিয়েছেন
এবং অভিষেক বেরিয়ে যেটা বলেছে যে আমি দিল্লির কুকুরের হয়ে থাকতে রাজি নই, আমি বাংলার বাঘের বাচ্চা হয়ে থাকতে চাই। দেখবেন জল মেশানো আছে। অভিষেকের গায়ে একটা আঁচড় মানে আমার একটা আঁচড়। আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট, তো মমতা অনেক বড়। হ্যাঁ, ছোট বড়োর ব্যাপার আছে না। তারপর সেদিনই সন্ধেবেলায় ক্ষমা প্রার্থনা করে চিঠি দিলেন সুব্রত বক্সিকে, যদিও তার বিরুদ্ধে কোনো শোকজ বা সাসপেন্ড করবার আদৌ কোনো বিবৃতি ছিল না দলের তরফে। মদন মিত্রের উদ্দেশ্যে মমতার সাফ কথা, বারে বারে ক্ষমা চাইলে আর কতবার ক্ষমা করা যাবে? তবে এখন একটু আধটু তো আমরা খবর রাখি, একটু আধটু তো হচ্ছে, সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো কিছু কিছু হচ্ছে। তিনি স্পষ্ট করে বললেন যে দলের সংগঠন এবং দলের তিনি সবকিছু, এ নিয়ে কোনো প্রশ্নের কোনো উত্তর দেবো না, গোটা বিষয়টাই সাংগঠনিক। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে, পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে। आप ক্রোনোলজি समझिए। মদন মিত্র গাড়িতে উঠলেন 28 তারিখ, 1 আর 2 তারিখ তিনি বোমা ফেললেন, তারপর ক্ষমা চাইলেন, আবার 10 তারিখে ধমক খেলেন। তবু মদন মিত্র যা বলেছিলেন এবং মমতা ব্যানার্জি যা বলছেন একের পর এক দলীয় বৈঠকে একই। কি রাজনীতির অঙ্ক বড় কঠিন। এই যেমন দেখুন না, ফিরে আসার অঙ্ক, ওয়েলকাম ব্যাক সাদরে বলা হচ্ছে কাকে? বালু মল্লিককে, জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে পুরনো ফর্মে। একদিকে মদন মিত্রকে ভর্ৎসনা বার্তার, আর অন্যদিকে ভুয়ো সেই প্রশংসায় পঞ্চমুখ বালুকে। মুখ্যমন্ত্রী 14 মাস পর জেল থেকে ছাড়া পেয়েছেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক আজ গেলেন বিধানসভার অধিবেশনে যোগ দিতে। তার আগে পরিষদীয় দলের বৈঠকে যোগ দিলেন, সেখানেই তো বললেন মুখ্যমন্ত্রী, বললেন বালুকে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছিল, প্রমাণ করতে পারেনি। কি বুঝলেন? দেখুন, গ্রেফতারির পর থেকে পাশে ছিল দল। সেদিনও বালুর সমর্থনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, বলেছিলেন প্রতিহিংসা করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। সেই বালুই জেল থেকে বেরিয়ে প্রথমবার গতকাল গেলেন নিজের কেন্দ্র হাবড়ায়, প্রায় 15 মাস পর। আনন্দ লাগবে, কর্মীদের কাছে থাকাটাই তো আনন্দ। আমাদের জীবনে সবটাই কর্মী, নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক করলে অনেক বেশি ভালো লাগে। কর্মী তৈরি করতে অনেক কঠিন হয়, অনেক কঠিন। জ্যোতিপ্রিয় মল্লিক নিজের কেন্দ্র চষে ফেললেন, তাকে ঘিরে উচ্ছ্বাসও ছিল, জনতার ভিড়ও চোখে পড়ে। তার মানে আবার ব্যাক টু ফর্ম জ্যোতিপ্রিয় মল্লিক। আবার সেই বালুর প্রশংসায় পঞ্চমুখ মমতা ব্যানার্জি। খাটা আসামি অবশ্যই মুখ্যমন্ত্রী তাকে পুরস্কার দেবেন, তাকে সাধুবাদ জানাবেন। বালু মল্লিক জেল খেটে এসেছে, আপাতত জামিন, সাধুবাদ, প্রশংসায় ভরপুর। সবার জন্য তা নয়, অনেকের ক্ষেত্রে তিরস্কার। উইটনেসরা ভয় পাবে। রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ। আমি অনুরোধ করব, যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সেলেশনের আবেদন করা। এইটাই তো সবাই বুঝতে পারছে না যে ভাইপোরও পুরস্কার অনেক বেড়েছে, আরো বাড়বে যদি ভাইপো একবার জেল খেটে বেরিয়ে আসতে পারে। এখনো ভাইপো জেল খাটেনি। জেল খেটে আসলে তৃণমূলে তার দর বেশি, দুর্নীতি দুষ্কৃতি হলে তৃণমূলে তার দর বেশি। এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া, এই দাবি অনুরোধ আমি করব। প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এলওপির প্যাডে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব।